নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। যোগ্য শিক্ষকদের তালিকার দাবিতে এসএসসি দপ্তরে রাতভর ঘেরাও করে রাখলেন চাকরি হারানো শিক্ষকরা। মঙ্গলবার বেলা গড়ালেও তারা সরতে রাজি নন। আন্দোলনকারীদের হাতে আটক হয়ে রয়েছেন এসএসসি চেয়ারম্যান। একদল শিক্ষক মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে অনশন শুরু করেছেন। আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়িয়েছে জুনিয়র ডাক্তারদের সংগঠন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একাংশ। সোমবার সুপ্রিম কোর্টের তরফে সন্ধ্যা ৬টা নাগাদ যোগ্য অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করার কথা ছিল, কিন্তু তা হল না। সোমবার গভীর রাতে শিক্ষকের ওপরে চাপ সৃষ্টির জন্য একটি বিবৃতি দিল কমিশন। সেখানে বলা হল ২০১৬ সালে শিক্ষক নিয়োগের বিষয়ে স্পষ্ট বলা হচ্ছে যে এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে এবং বিভাগ কর্তৃক জানানো হচ্ছে যে শিক্ষক চাকরি করছেন তাদের বেতন বর্তমান ব্যবস্থা অনুসারে বিতরণ করা হবে। তবে যোগ্য অযোগ্য তালিকা নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য করা হয়নি। সোমবার দুপুরের পর থেকেই অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন যোগ্য অযোগ্য শিক্ষকেরা। তাদের বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে ততক্ষণ তারা বিক্ষোভ চালিয়ে যাবেন। পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয় এসএসসি চেয়ারম্যান তাদের সঙ্গে দেখা না করলে দপ্তরের সামনে থেকে তারা নড়বেন না। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ অন্য একাধিকেরা এখনও এসএসসি ভবনের ভিতরেই রয়েছেন বলে জানা যাচ্ছে। সোমবার গভীর রাতের দিকে ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে শিক্ষকদের। চাকরিহারা মহিলাদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। এক শিক্ষিকা বলেন, পুলিশ আমাদের গুঁতো মারছে, আমরা পড়াশোনা করে এখানে এসেছি, মারামারি করতে শিখিনি। পাল্টা পুলিশ আধিকারিক বলেন, আমাদের মহিলা পুলিশ আছে, আপনারা যা করার আন্দোলন করুন, আমরা আছি। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের পাশাপাশি ১২ জন পুরুষ কর্মী এবং ৪ জন মহিলা কর্মীকে আটকে রয়েছেন কমিশনের দপ্তরে। রাতভর দফায় দফায় উত্তাল হয়েছে করুণাময়ী চত্বর। স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে রাতভর বসে রয়েছে চাকরিহারারা। যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে অনড় তারা। মঙ্গলবার ভোরের আলো ফুটলেও থামেনি স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। হোক কলরবের মতো স্লোগান শোনা যাচ্ছে বিক্ষোভকারীদের মুখ থেকে। সকালেও তারা জানান রাস্তা থেকে সরবেন না তারা। সপ্তাহের দ্বিতীয় দিনে আর শিক্ষকদের এই আন্দোলনের জন্য অফিস চত্বর এলাকাতে জ্যামের সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। শিক্ষকরা তাদের দাবিতে অনড় আর সরকার কার্যত নিষ্ক্রিয়। হাই নিউজ নেটওয়ার্ক। বাগুইআটিতে কালো রঙের একটি ট্রলি ব্যাগ থেকে এক মহিলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার সকালে স্থানীয়রা দেশবন্ধু নগরের একটি নালাতে পরিত্যক্ত ট্রলি ব্যাগটি পড়ে থাকতে দেখেন। তখন তাদের সন্দেহ হয় এবং স্থানীয়রাই তখন পুলিশে খবর দেন। পুলিশ এসে ট্রলি ব্যাগটি খুলতেই এক তরুণীর দেহ উদ্ধার হয়। বাগুইআটিতে কালো রঙের একটি ট্রলি ব্যাগ থেকে এক মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার সকালে স্থানীয়রা দেশবন্ধু নগরের একটি নালাতে পরিত্যক্ত ট্রলি ব্যাগটি পড়ে থাকতে দেখেন। তখন তাদের সন্দেহ হয়, স্থানীয়রাই তখন পুলিশে খবর দেন। পুলিশ এসে ট্রলি ব্যাগটি খুলতেই এক তরুণীর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, মহিলার মুখে বাদামি রঙের টেপ লাগানো ছিল। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে মহিলাকে খুন করা হয়েছে। মৃতার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। মহিলাকে অন্য কোথাও খুন করে এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে বলেও মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আশেপাশের এলাকাতেও খোঁজ চালানো হচ্ছে কোথাও কোনো নিখোঁজ ডায়েরি হয়েছে কিনা। মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই কাণ্ড স্মৃতি উস্কে দিয়েছে কয়েক মাস আগে কুমোরটুলির কাছে ট্রলি ব্যাগে দেহ উদ্ধারের ঘটনায়। গত ফেব্রুয়ারিতে কুমোরটুলি ঘাটের কাছে ধরা পড়েন ফাল্গুনী ঘোষ এবং তার মা আরতি ঘোষ। তাদের কাছে একটি ট্রলি ব্যাগ ছিল, তার ভেতর থেকে উদ্ধার করা হয় এক মহিলার টুকরো টুকরো দেহ। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে মৃত মহিলা ফাল্গুনীর পিসি শাশুড়ি সুমিতা ঘোষ। অভিযোগ, তাকে খুন করে দেহ টুকরো টুকরো করে ট্রলিতে ভরেছিলেন মা এবং মেয়ে। তারপর ট্যাক্সি করে ট্রলি নিয়ে এসেছিলেন কুমোরটুলি এলাকায়। সেখানে গঙ্গায় ট্রলি ভাসিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের, কিন্তু তার আগেই ধরা পড়ে যান মধ্যম গ্রামের এই দুই বাসিন্দা। হাই নিউজ নেটওয়ার্ক। 4 দিনের ভারত সফরে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং তার পরিবার। সোমবার প্রধানমন্ত্রী মোদীর সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজে আমন্ত্রিত ছিলেন তারা। মঙ্গলবার সকালে রামবাগ প্রাসাদ থেকে জয়পুর অ্যাম্বার ফোর্টে পৌঁছেছেন তারা। বুধবার যাবেন আগ্রা। ভারত আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সইয়ের ক্ষেত্রে দ্রুত অগ্রগতি চায় দুই দেশ। সোমবার সকালে 3 দিনের সফরে ভারতে পৌঁছন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সকাল 10টার কিছু আগে দিল্লির পালাম বিমান ঘাঁটিতে অবতরণ করে তার বিমান। ভান্সের সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং 3 শিশু সন্তান। পালাম বিমান ঘাঁটিতে ভান্সকে স্বাগত জানান কেন্দ্রীয় রেল এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিমান ঘাঁটিতে ভান্সকে গার্ড অফ অনারও দেওয়া হয়। সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদীর 7 লোককল্যাণ মার্গের সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাতের সময়ও স্ত্রী এবং সন্তানদের নিয়ে গিয়েছিলেন ভান্স। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের তরফে শুভেচ্ছা বার্তা দেন মোদীকে।
মোদিও বন্ধু ট্রাম্পকে ভান্সের মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠান। বাণিজ্য চুক্তির পাশাপাশি জ্বালানি, প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য নয়াদিল্লি, ওয়াশিংটন ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও মোদি ভান্স বৈঠকের পরে বিবৃতিতে জানানো হয়েছে। ভান্স পরিবার মঙ্গলবার সকালে রামবাগ প্রাসাদ থেকে অ্যাম্বার ফোর্টে পৌঁছেছেন। তাদেরকে জয়পুর অ্যাম্বার ফোর্টে ঐতিহ্যবাহী রাজস্থানী নৃত্য পরিবেশন এবং সজ্জিত হাতি দিয়ে স্বাগত জানানো হয়। বুধবার জেডি ভান্স তার পরিবারের সঙ্গে আগ্রা যাবেন। মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভারত সফর শেষ হবে আগামী 24শে এপ্রিল। অন্যদিকে মঙ্গলবার থেকেই শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের সৌদি আরব সফর। কূটনৈতিক শিবির অধীর আগ্রহে সেদিকে তাকিয়ে রয়েছে। অপরিশোধিত তেল এবং তৈল সংশোধনাগারের লগ্নির ব্যাপারে এই দুই দেশ মোদীর সফরের পরে কতটা এগোতে পারে সেটাই এখন আলোচনার কেন্দ্রে। ভারতে সর্বোচ্চ অশোধিত তেল রপ্তানিকারী 3টি দেশের মধ্যে একটি সৌদি আরব। মোদী জামানায় সৌদি তথা পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের কূটনীতি আরও পোক্ত হয়েছে বলেই দাবি করে সাউথ ব্লক। সূত্রের খবর, মোদী সফরে রিয়াদ ভারতকে তেল রপ্তানিতে কিছুটা ছাড়ের কথা ঘোষণা করতে পারে। নিজেরা চাপে থাকার কারণে রিয়াদের লক্ষ্য এই ক্ষেত্রে ভারতের সামগ্রিক রপ্তানির সিংহভাগ দখল করা। হাই নিউজ নেটওয়ার্ক। অবশেষে কি শেষ হতে চলেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি হয়েছেন, তবে কিছু শর্ত দিয়েছেন পুতিন। ইউক্রেন সেসব শর্ত মানতে রাজি হবে কিনা তা এখনো স্পষ্ট নয়, তবে ইউক্রেনের ওপর চাপ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। রাশিয়া এবার ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি জানিয়েছেন মস্কো কিয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় প্রস্তুত। এই ঘটনাটি এমন সময় এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে চলতি সপ্তাহেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। তবে পুতিনের এই প্রস্তাবের পেছনেও কিছু শর্ত রয়েছে। তিনি ইউক্রেনের নিরপেক্ষতা, ন্যাটোতে যোগদান না করা এবং রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা 4টি অঞ্চলকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়াও পুতিন সাম্প্রতিক সময়ে সুমি শহরে একটি রকেট হামলার দায় স্বীকার করেছেন, যেখানে 35 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর আগে পুতিন 30 ঘন্টার একটি ইস্টার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন, যা ইউক্রেন প্রায় 3000 বার লঙ্ঘনের অভিযোগ করেছে। এই পরিস্থিতিতে পুতিনের শান্তি আলোচনার প্রস্তাব অনেকের কাছেই কৌশলগত মনে হচ্ছে। অন্যদিকে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় ইউক্রেনের জন্য কিছু কঠিন শর্ত রয়েছে, যেমন ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং ইউক্রেনের ন্যাটোতে যোগদান থেকে বিরত থাকা। এই প্রস্তাব ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা শুরু হওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে, তবে উভয় পক্ষের শর্তাবলী ও আস্থা ঘাটতির কারণে এই আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা সময়ই বলবে। হাই নিউজ নেটওয়ার্ক। ট্রাম্প সরকারের বিরুদ্ধে মামলা করল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সম্প্রতি হার্ভার্ডকে $220 কোটি অনুদান দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। এই বিষয়কে কেন্দ্র করেই আদালতে গেল হার্ভার্ড। বিশ্ববিদ্যালয়ের তরফে সমাজ মাধ্যমে লেখা হয়েছে তারা অনুদান বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে, কারণ তাদের মতে এটি অনৈতিক এবং সরকারি ক্ষমতার অপব্যবহার। ট্রাম্প প্রশাসনের সঙ্গে চরম সংঘাতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। আগেই ওই বিশ্ববিদ্যালয়ের ফেডারেল ফান্ডিং বন্ধ করার কথা জানিয়েছিলেন ট্রাম্প প্রশাসন। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের $2 বিলিয়ন অনুদান। হার্ভার্ডের জন্য বরাদ্দ $230 কোটি ফেডারেল ফান্ডিং রাতারাতি আটকে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে $6 কোটি একটি চুক্তি স্থগিত রাখা হয়। এবার এই নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। বোস্টন ফেডারেল আদালতে ওই মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে। ট্রাম্প সরকারের বিরুদ্ধে কেন এই মামলা, এই বিষয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে কোটি কোটি ডলারের ফেডারেল তহবিল বন্ধ করে দেওয়ায় হার্ভার্ডের শিক্ষা প্রতিষ্ঠানের সাংবিধানিক অধিকারের ওপরে আঁচ এসেছে। এই অভিযোগ করেই ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একটি ফেডারেল মামলা দায়ের করেছে তারা। জানা গিয়েছে ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যানাল মাইকেল হু গার্বার। একটি সংবাদ সংস্থার জার্নালে তিনি জানিয়েছেন সরকারের অতিরিক্ত পদক্ষেপের পরিণতি হবে গুরুতর এবং দীর্ঘস্থায়ী। গার্বার জানিয়েছেন যে তহবিল হ্রাসের কারণে শিশুদের ক্যান্সার সংক্রান্ত রোগের প্রাদুর্ভাব এবং আহত সৈনিকদের ব্যথা উপশম করার মতন গবেষণার ঝুঁকির মধ্যে রয়েছে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় অন্যতম। সেখানে $2 বিলিয়ন অনুদান আটকে দিয়েছে ট্রাম্প সরকার। এই নিয়ে শুরু হয়েছে সংঘাত। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দাবি তারা যাতে একাডেমিক কর্মসূচি নিয়ে সরকারের নিয়ন্ত্রণের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়, তার জন্য চাপ সৃষ্টি করার অংশ হিসেবে ওই তহবিল বন্ধ করে দেওয়া হচ্ছে। এই যুক্তি দেখিয়েই মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। হাই নিউজ নেটওয়ার্ক।
বিশ্ববাজারে টানটান উত্তেজনার মধ্যে রেকর্ড ছিল সোনার দাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জিরোম পাওয়েলের মধ্যকার সংঘাত ঘিরে মার্কিন বাজারে অনিশ্চয়তা ছড়িয়ে পড়তেই বিনিয়োগকারীরা ঝুঁকেছে নিরাপদ সম্পদ অর্থাৎ সোনার দিকে। রয়টার্স সূত্রে জানা গিয়েছে যে সোমবার ভোরে প্রতি আউন্স স্পট গোল্ডের দর 1.7% বেড়ে পৌঁছয় ৩,482.26 মার্কিন ডলারে। একই সঙ্গে মার্কিন ফিউচার গোল্ডের দামও বেড়ে দাঁড়িয়েছে ৩,492.60 ডলার। অতীতে কখনো এমন দামে বিক্রিয়েছে কিনা সেই প্রশ্নই তুলছেন খোদ বাজার পর্যবেক্ষকরা। এর অভিঘাত সবচেয়ে তীব্র আকারে অনুভূত হচ্ছে ভারতে, বিশেষত মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে। দেশে প্রতি 10 গ্রাম সোনার দাম ছুঁয়েছে 1 লক্ষ টাকার ঐতিহাসিক মাইলফলকে। বাঙালি তথা ভারতীয় গৃহবধূদের কাছে সোনা শুধু অলংকার নয়, বরং তা ভবিষ্যতের সঞ্চয়, সামাজিক সম্মান এবং নিরাপত্তার প্রতীক। এই মূল্যবৃদ্ধি তাদের সঞ্চয় বড়সড় ধাক্কা দিতে চলেছে বলেই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। 20 সেকেন্ডে 20 জিবি ডাউনলোড, বিশ্বের প্রথম 10G নেটওয়ার্ক আনলো চীন। তথ্য প্রযুক্তি সংস্থা হুয়াই ও চায়না ইউনিকমের যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু করেছে চীন। হেইবের সুনান কাউন্টিতে চালু করা হয়েছে দ্রুততম 10G নেটওয়ার্ক। রকেটের মতন দৌড়াবে ইন্টারনেট, প্রযুক্তি ক্ষেত্রে বিপ্লব ঘটিয়ে ফেলল প্রতিবেশী দেশ। বিশ্বের প্রথম দেশ হিসেবে 10G নেটওয়ার্ক চালু করল চীন। সে দেশের তথ্য প্রযুক্তি সংস্থা হুয়াই ও চায়না ইউনিকমের যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু করেছে চীন। হেবেইয়ে সুনান কাউন্টিতে চালু করা হয়েছে দ্রুততম 10G নেটওয়ার্ক। 10G বলতে এখানে 10 গিগাবিটকে বোঝানো হয়েছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 10 গিগাবাইট তথ্য আদান প্রদান করা সম্ভব এই প্রযুক্তিতে। দ্রুতগতির নেটওয়ার্কটির গতিবেগ 9834 Mbps। উচ্চগতির ইন্টারনেট পরিষেবাটি উন্নত 50G প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক প্রযুক্তির মাধ্যমেই চলবে বলে জানা গিয়েছে। প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক এমন একটি প্রযুক্তি যা বর্তমান ফাইবার অপটিক পরিকাঠামোর তুলনায় আরও তাড়াতাড়ি তথ্য আদান প্রদান করতে সক্ষম। একটি প্রতিবেদনে বলা হয়েছে ফাইল আপলোডের গতি প্রায় 1008 Mbps এবং এর নেটওয়ার্ক ল্যাটেন্সি 3 মিলিসেকেন্ডে নামিয়ে আনা হয়েছে। এই গতিতে চোখের নিমেষে ডাউনলোড হয়ে যাবে বড়সড় ফাইলও। 1 Gbps নেটওয়ার্ক সংযোগে একটি পূর্ণদৈর্ঘ্যের সিনেমা প্রায় 20 GB আকারের ফাইল ডাউনলোড করতে সাধারণত 7 থেকে 10 মিনিট সময় লাগে। নতুন 10G ব্রডব্যান্ড নেটওয়ার্কের মাধ্যমে একই সিনেমা 20 সেকেন্ডেরও কম সময় ডাউনলোড করা যাবে বলেই দাবি করা হয়েছে। হাই রেজলিউশন ভিডিও স্ট্রিমিং, উন্নত ক্লাউড কম্পিউটিং এবং ইমার্সিভ ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়েলিটির মতন উচ্চ ব্যান্ডউইথের অ্যাপ্লিকেশনগুলির ক্ষেত্রে নয়া দিগন্ত খুলে দেবে এই অবিশ্বাস্য দ্রুতগতির নেটওয়ার্ক, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।